রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোডম্যাপ সহ সংকটের স্থায়ী সমাধানে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের দাবি। মানুষ নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, বলছে বিএনপি। 5 দফা দাবিতে জামায়াত আর ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি। খাগড়াছড়িতে 144 ধারা বহাল, পাহাড়ে অস্থিরতায় গভীর ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ 5,10,000, সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে বেশি গুনতে হবে 27,000 টাকা। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে কুমারী পূজায় ভক্ত পুণ্যার্থীদের ভিড়। পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিহতের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে তিনি এই দাবি জানান। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের শিকার উল্লেখ করে ড. ইউনূস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আর্থিক, সামাজিক ও পরিবেশগত মাশুল দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। রাখাইন রাজ্য দিয়ে বাংলাদেশে মাদকের প্রবাহ ও অপরাধমূলক কার্যকলাপ দেশের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছে। বেকারত্ব ও দারিদ্র্যের কারণে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাচ্ছে না বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রাখাইনের স্থিতিশীলতা নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা সহ সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে 7 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। Since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. এদিকে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে এমন আভাস দিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিতও করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবেই সচল হলেও দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। It's a wrong criticism because we have not banned Awami League. Simply activities has been suspended. The party is still there. They remain valid as a party. Anytime it could be open. বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনগণ নির্বাচনমুখী। নির্বাচনের আমেজ বইছে সারা দেশে। এখন কোনো রাজনৈতিক দল নির্বাচনে বাধা দিতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চায় না বিএনপি। সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন তিনি। বিএনপির এই নেতা জানান, রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে শক্তিশালী সরকার গঠনের পথে দেশ এগিয়ে যাচ্ছে। ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদী তিনি। বলেন, নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপে 12 দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন। রাজধানীতে আলাদাভাবে দল দুটো এই কর্মসূচি ঘোষণা করেছে। দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। রিপোর্ট করছেন গালমান শফি। পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। এর আগে চলতি মাসে প্রথম দফায় দলগুলো নানা কর্মসূচি পালন করে। মঙ্গলবার দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।
সরকার তাদের 5 দফা না মানলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাতের সেক্রেটারি জেনারেল। সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে নৈতিক ও আইনগত বৈধতা হারাবে সরকার। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত, ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। ধারাবাহিক কর্মসূচি ও সংলাপ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ইসলামী আন্দোলনের মহাসচিব একথা জানান। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশন দ্রুতই গণবিজ্ঞপ্তি দেবে। এছাড়া আরও অনুসন্ধান ও মাঠ পর্যায়ে আরও যাচাইয়ের জন্য ইসির তালিকায় রয়েছে আরও 12টি দল। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। সেপ্টেম্বরেই দলগুলোর নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশনের, এমন আশ্বাসে নিবন্ধনের অপেক্ষায় ছিল জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল। মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 143টি দল আবেদন করেছিল। যাচাই বাছাই শেষে 22টি দল তালিকায় উঠেছে, যার মধ্যে 2টি দল প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধনের যোগ্য বলে গণ্য হয়, আর আদালতের রায় থাকায় নেজামে ইসলামে পার্টি নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হয়েছে। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে 2টো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে তফসিলা নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। তালিকায় থাকা দলগুলোর মধ্যে 12টি দলকে আরও পর্যালোচনা বা যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে 3টি দল, তদন্ত চলমান রয়েছে আরও 9টি দলের বিষয়ে। কিছু কিছু ব্যাপারে তথ্যের সন্নিবেশ করাতে অসুবিধা আছে, যেমন যে তথ্যটা একটা দলের জন্য সত্যি আর একটা দলের জন্য দেখা যাচ্ছে সেটা অপ্রাসঙ্গিক, আবার তাদের দলের জন্য যেটা সত্যি আবার অন্য দলের সঙ্গে অপ্রাসঙ্গিক। সেই জন্য সার্বিক বিবেচনায় এইভাবে এই জিনিসটাকে নেওয়া হয়েছে, যে প্রকারান্তরে না বলবো না, তার থেকে বরং আর একটু যাচাই করে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া হবে। এছাড়া দলের জেলা উপজেলা পর্যায়ে অস্তিত্ব ও কার্যকারিতার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তালিকায় থাকা 7টি দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নামঞ্জুর করেছে কমিশন। বরাদ্দযোগ্য প্রতীক এখন কে কোনটা চাইবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক এনসিপির প্রাপ্য। এই প্রতীক পেতে প্রয়োজনে আদালত কিংবা রাজপথেও যাবেন তারা। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সার্জিস এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং জুলাই সনদের আইনগত ভিত্তির মধ্য দিয়ে মৌলিক সংস্কারগুলোর বাস্তবায়ন চায় এনসিপি। ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলেও জানিয়েছেন সার্জিস আলম। আমাদের শাপলা পাওয়ার সাথে এই নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই, আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা
চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি সেটা আমাদেরকে দিয়ে দিবে, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। এটার লড়াইটা আলাদা, এটা আমরা আমাদের মতো করে যদি আইনগতভাবে যাওয়া লাগে, রাজপথে যাওয়া লাগে, আমরা সেভাবে যাবো। এটার সাথে নির্বাচন আগানোর পিছনে কোনো সম্পর্ক নেই। খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, এখনো বহাল 144 ধারা। সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত 144 ধারা চলবে। এদিকে গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুরো পার্বত্য অঞ্চল এখনো থমথমে হলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। বহাল রয়েছে 144 ধারা। পরিস্থিতি বিবেচনায় মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বলেন, পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ। সার্বিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত 144 ধারা চলবে। 3 পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে। খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। 144 ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। এদিকে গুইমারার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। যেখানে যে কর্মসূচি চলছে, অবরোধের কর্মসূচি চলেছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় 8টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই 8টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব। পার্বত্য অঞ্চলের চলমান সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ হয়েছে। তিনি জানান, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার গুম, খুন এবং নির্যাতন চালিয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল 24-এর গণ অভ্যুত্থান। ওই আন্দোলন চলাকালে 41টি জেলায় 438টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, আর 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এসব তথ্য জানান তদন্তকারী কর্মকর্তা আলমগীর। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করেছে এমন অভিযোগ এনে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। মামলার সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলমগীর মঙ্গলবার দেয়া তার সাক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন দেখান। প্রতিবেদনে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের চিত্র ফুটে ওঠে। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি মানবাধিকার রক্ষায় সচেষ্ট, মানবাধিকার সনদে উনি স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম, মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো, একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে হত্যার তথ্য গোপন করার জন্য। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে। 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন। সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার নানা অপকর্ম করেছে। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছিলেন। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো। আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন,
সেই ব্যক্তিটি যা আমাদের হাতে এসেছে। শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হচ্ছে তিনি সেটা করেছেন। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। 6 অক্টোবর পরবর্তী দিন ঠিক করা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় 2026 সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। হজ যাত্রীদের সুবিধা এবং আবাসন ব্যবস্থার উপর ভিত্তি করে এই প্যাকেজগুলোর সর্বনিম্ন খরচ 5,10,000 টাকা এবং সর্বোচ্চ খরচ 7,50,000 টাকা। গত বছরের তুলনায় বিশেষ প্যাকেজে 51,000 এবং সাধারণ প্যাকেজে 27,000 টাকা বেশি গুনতে হবে হজ ইচ্ছুকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, হজের ক্ষেত্রে সরকারি প্যাকেজ অনুসরণ করেই নতুন প্যাকেজ ঘোষণা করছেন তারা। প্রতি বছর বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে 2টি হজ প্যাকেজ থাকলেও এবছর সাশ্রয়ী নামে আরেকটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে বলা হয়, বিশেষ হজ প্যাকেজের জন্য হজ গমনোচ্ছেদের গুনতে হবে 7,50,000, সাধারণ প্যাকেজের জন্য 5,50,000 এবং সাশ্রয়ী প্যাকেজের জন্য 5,10,000 টাকা। হাব মহাসচিব জানান, মক্কায় সাধারণ প্যাকেজের হজ ইচ্ছুকদের 700 মিটারের মধ্যে রাখলেও সাশ্রয়ী প্যাকেজের অন্তর্ভুক্তদের রাখা হবে 4 থেকে 5 কিলোমিটার দূরে। সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধযুক্ত হবে এবং একই সাথে বিমান ভাড়া হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। এই বছর কোরবানি সহ কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় সরকারি ও বেসরকারি মাধ্যমের প্যাকেজে কোরবানির অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমান ভাড়া কমলেও হজ প্যাকেজ গত বছরের তুলনায় বেশি কেন, এমন প্রশ্নে সৌদি অংশে বিমা সহ অন্যান্য খরচ বাড়ানোর কথা জানান হাব সভাপতি। টিকিটের দাম 1,30,000-40,000-এর উপরে কোনো ভাড়া হইতে পারে না। আমাদের কথায় তারা সন্তুষ্ট হয়ে এই টিকিটের দাম প্রথমে $200 কমাইছিল, পরে ওই যে তাদের যে বোর্ড আছে, বোর্ডে তখন $1,100 বৃদ্ধি করছে। তবে ওনারা বলছে যে এই ভাড়া $100 আরো কমতে পারে, যখন কমবে তখন আমরা হাজিদেরকে এই টাকাটা ফেরত দিয়ে দিব। কোন হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে হাবের কিছু করার নেই বলে জানান নেতারা। আমরা ইনশাআল্লাহ আশা করতেছি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা হয়েছে মহা অষ্টমীতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কুমারী হচ্ছে শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। এবার পূজায় কুমারী হয়েছে 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজা উপলক্ষে রাজধানী রামকৃষ্ণ মিশনে ভিড় করেছেন শত শত ভক্ত পুণ্যার্থীরা। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মূল আকর্ষণ কুমারী পূজা। প্রতি বছরের মতো রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে এবারও বিশেষভাবে আয়োজন করা হয় কুমারী পূজার। সকাল 11টায় শত শত ভক্ত, পূর্ণার্থী ও দর্শনার্থীদের ঢল নামে মন্দিরে। সনাতন ধর্মমতে অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়। সকল নারীদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা দেখানো এই পূজার একটি বিশেষত্ব। মা দুর্গার প্রতি একটু আমার দুর্বলতা রয়েছে, কারণ কুমারী আজকে যে পূজাটা হলো, সেই কুমারী কিন্তু মা দুর্গার রূপেই আবির্ভূত হয়েছে। আজকে মানুষ রূপে এই দেবীকে আমরা পূজা দিলাম কেন, তার মধ্যে আমরা দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি। শারদীয় শুভেচ্ছা সবাইকে, আর সকলের শান্তি চাচ্ছি, দেশের শান্তি চাচ্ছি। কুমারী পূজা করি এটা মাতৃজ্ঞানে, ওনাকে আমরা মাতৃজ্ঞান করি, মায়ের মতো মানি এবং মায়ের মতো মর্যাদা দেই। ওনার মাধ্যমে আমরা পুরো নারী জাতিকে শ্রদ্ধা করি, সম্মান করি।
কুমারী পুজোর মাধ্যমে মানুষের ভেতরে আরও অনেক ভিন্ন মতবাদ আসতে পারে, তবে আমি বলবো যে এই দৃষ্টিকোণটা আরও সুন্দর হবে। নারীদের সম্মান দেখাতে দুর্গার একটি রূপ হিসেবে 6 থেকে 16 বছরের এক কুমারীকে বসিয়ে মাতৃরূপে এই পূজা করা হয়। এবারের কুমারী 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজায় তার শাস্ত্রীয় নাম মালিনী। বয়স অনুসারে দেয়া হয়েছে এই উপাধি। কুমারী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু শাস্ত্রে। সনাতন ধর্মের যে দুর্গাপূজার অনুষ্ঠান, সেই দুর্গাপূজার অনুষ্ঠানে অনেক জায়গাতে কুমারী পূজাও অনুষ্ঠিত হয়। তার কারণ হচ্ছে শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ। এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। সেই শাস্ত্রবিধান অনুসরণ করে আমরা এই আমাদের রামকৃষ্ণ মঠ ঢাকায় 100 বছরেরও বেশি সময় ধরে এই কুমারী পূজার অনুষ্ঠান করে চলেছি দুর্গাপূজার সময়। পূজাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এই বিষয়ে দর্শনার্থীদের সহযোগিতা চেয়েছেন কর্তৃপক্ষ। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। পাহাড়ে যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন না হয় সেজন্য একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরের পূজা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। খাগড়াছড়ির ঘটনায় বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজাকে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরে থেকে যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে। পলাতক ফ্যাসিস্ট সদস্যরা এখনও সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সোশ্যাল মিডিয়া সহ যে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ তার। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে। সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজাটা যেন ভালোভাবে হতে পারে। সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকে মদতদাতা রয়ে গেছেন। সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষমতা অর্জন এবং ফ্যাসিস্টদের মোকাবেলা করা। লুট হওয়া অস্ত্র বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি গ্রুপ কিংবা আরসার হাতে রয়েছে বলে ধারণা করছেন তিনি আরও জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে 49টি ঘটনায় 15টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 19 জনকে। রিপোর্ট করছেন SM ফয়েজ। সমসাময়িক বিষয় নিয়ে সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। এতে আইজিপি বাহারুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা দেয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 49টা ঘটনা জানান, নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্ট ও বিরোধী শক্তি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ। আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না, আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি সামনে যাব এবং আমি সফল হব। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, আই মিন অ্যাকচুয়ালি। আর কোন শক্তি, এটা তো ভেগই হবে। আমি কি বলতে পারবো আপনাকে মিস্টার অ্যান্ড্রু ফিল্টার ফ্রম কোপেনহেগেন অফ ডেনমার্ক, হি ইজ ওয়ান অফ দোজ? আমি তো এটা বলতে পারবো না। দের আর সো মেনি পিপল, সো মেনি কী বলে পার্টিজ, সো মেনি গ্রুপস অ্যাকচুয়ালি। আপনারা জানেন, যারা পরাজিত ফ্যাসিস্ট তারা তো অবশ্যই একটা পার্টি। তো কাজে ওদের যারা দোজ হু সাপোর্ট দেম, দোজ আর মেম্বার্স অফ দ্যাট পার্টি, তারা তো অবশ্যই একটা বিরোধী শক্তি ন্যাচারালি, এন্ড দেয়ার আর আদার্স অফকোর্স। পুলিশের লুট হওয়া অস্ত্র বিভিন্ন অপরাধীর হাতে, তা উদ্ধারে অভিযান জোরদারের কথা জানান তিনি। কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা নিয়েও। ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ। আপনারা দেখেছেন 1 বছরে মাত্র আমরা 55টা দিতে পেরেছি। এখন 1700 মামলার চার্জশিট দিতে কত বছর লাগে আল্লাহ জানে। সেই জন্য এই নিরীহ নির্দোষ লোকদের হয়রানি থেকে বাঁচানোর জন্য এই বিধানটা সরকার করেছেন। এখন যে কেউ ইচ্ছা করলে আবেদন করতে পারে পুলিশ সুপারের কাছে যে আমি জড়িত ছিলাম না, আমার সমস্ত বিষয় বিচার বিবেচনা করে আমাকে এই দায় থেকে মুক্তি দিন।
এদিকে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, পূজার নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান আমাদের জোরদার আছে, আমরা মাদক অভিযান এটাও পরিচালনা করছি। আমরা যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী, যারা ওয়ারেন্টের আসামি বা যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, এই রকম অপরাধে যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনকালীন সহিংসতা ও নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির কথাও জানান তিনি। অপরাধ কর্ম যারাই করুক তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। গাজীপুরে SM ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। পূজার সার্বিক পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এজন্য দলটির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মুগদা স্টেডিয়াম পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় আফরোজা আব্বাস অভিযোগ করেন, পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অনেক রাজনৈতিক দল চেষ্টা চালিয়েছে, তবে বিএনপি পাহারা দেয়ায় সেটি সম্ভব হয়নি। অতীতে স্বৈরাচারী ফ্যাসিবাদের কারণে দেশে হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দরভাবে পূজা করতে পারেনি বলে অভিযোগ করেন আফরোজা আব্বাস। জনগণ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে সরকারি জায়গায় ভাড়া করে আর যেন পূজা করতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। আপনারা এতদিন শান্তি করে পূজাও করতে পারেননি। এই যে একটা আমার বোন বললেন যে শ্রীমতী সুপ্রিয়া ভট্টাচার্য, যে আমরা এতদিন করতে পারিনি, 20 সালে একটা করার চেষ্টা করেছিলেন, তো কেন আপনারা করতে পারবেন না? এটা তো পূজা আপনারা করতে পারবেন। আপনারা যে এইবারও পূজা করার চেষ্টা করেছেন, আমি আপনাদের অভিনন্দন জানাই। কিন্তু এই পূজাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক রাজনৈতিক দল, কিছু কিছু রাজনৈতিক দল, কিছু অশুভ শক্তি এটাকে কিন্তু ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছিল, যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পূজা আপনারা শান্তি করে করতে না পারেন। কিন্তু সেটা আমাদের জাতীয়তাবাদী দলের এত বৃহৎ একটা দল এবং সবচেয়ে জনপ্রিয় দল, তার সার্বক্ষণিক ছত্রছায় আমাদের ছেলেপেলেরা পাহারা দিয়ে আপনাদেরকে সুরক্ষিত রেখেছে, যাতে আপনারা একদম দশমী পর্যন্ত নিশ্চিন্তে আপনারা পুজোগুলো পালন করতে পারেন। এদিকে বিগত সময়ে দেশে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের সঙ্গে পতিত আওয়ামী লীগ জড়িত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর বাজার ভুসিপট্টি পূজা মণ্ডপ থেকে শুরু করে শ্যামপুর পোস্তগোলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইশরাক হোসেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পূজা উদযাপন কমিটির নেতারা ইশরাক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে দেন। এ সময় ইশরাক হোসেন বলেন, বিএনপি সব সময় সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে, আগামীতেও মানুষের অধিকার রক্ষায় কাজ করবে। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি তিনি আহ্বান জানান। এই সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা লক্ষ্য করতাম যে পূজার সময় আসলেই কিছু কিছু ঘটনা ঘটানো হতো। নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টধারী নেতাকর্মীরা জড়িত ছিলেন, তারা ষড়যন্ত্রমূলকভাবে কর্মকাণ্ডগুলো করতেন। আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা তাদেরকে একটা ভীতির মধ্যে রাখতেন এবং সবাইকে নিয়ন্ত্রণে রাখার জন্য পদ্ধতিটা ব্যবহার করতেন। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, এলাকার সন্তান হিসেবে বলছি, যদি আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সকল ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। সিন্ডিকেট ভাঙতে ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করে নিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারেনি, তবে রিজার্ভ 18 বিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে $30 বিলিয়ন। জানান, গত কয়েক মাসে অন্তর্বর্তীকালীন সরকার রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। নির্বাচন নিয়ে এখন আর অনিশ্চয়তা নেই বলেও দাবি তার। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। টাকাটা যখন পাচার করে তখন যারা পাচার করে তারা বুদ্ধি টুদ্ধি জানে সব কীভাবে করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল ইসেরেই করে।
কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন আমি আর্টিকেল দেখলাম যে না একটু গতি হয়। আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারে না। পরে নিজ কক্ষে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান 5 আগস্টের পর চাঁদাবাজি অনেকাংশে বেড়েছে। আগে যেখানে 1 টাকা দিতে হতো এখন সেখানে 1.5 টাকা দিতে হয় বলেও মন্তব্য করেন তিনি। চাঁদাবাজি বেড়েছে না হলেও কিন্তু ইনসিডেন্ট বা চাঁদাবাজির প্রকোপ সেটা খুব কমেছে না, বরং যেহেতু এখন অনেক রকম ইন্টারেস্ট, আমার মনে হয় কিছুটা প্রকোপটা একটু বেড়ে গেছে। মানে আগে 1 টাকা হলেও তো এখন 1.5 টাকা লাগবে, 2 টাকা দিতে হবে। এটা ওই যে অনেকটা মার্কেট প্রাইস, জিনিসপত্রের দাম বাড়ে তো চাঁদার হারও কিছুটা বেড়ে গেছে। আমরা চেষ্টা করতে পারি না, এটা আমার সীমাবদ্ধতা। ইচ্ছা ফেলুর মানে চেষ্টা করার পর যদি না পারি তখন হলে আমাদের সেই সেন্সে আমাদের অ্যাটেম্পটা ইচ্ছা হয় না, কিন্তু আমরা তো চেষ্টা ত্রুটি তো করি না। নির্বাচন নিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেয়ার পর আবারও ফিরে যাবেন শিক্ষকতায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চিহ্নিত ব্যাংক লুটেরাদের কুলাঙ্গার হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, 10-15 জন কুলাঙ্গারের সম্পদ শুধু বাজেয়াপ্ত করার আদেশ দিলেই হবে না, তাদের সম্পদ সরকারের খাতায় নিতে হবে। সামষ্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে সকালে পিআরআই আয়োজিত আলোচনায় এসব কথা বলেছেন তিনি। ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন থাকলে গভর্নরকে পালিয়ে যেতে হতো না। মৃতপ্রায় ব্যাংক একীভূত করলে ভালো হয়ে যাবে এমন ধারণা সঠিক নয় বলে মনে করছেন তিনি। মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কারমান টি রহমান জানান, বিনিয়োগকারীরা রাজনৈতিক সরকারের প্রতীক্ষায় রয়েছেন। রপ্তানি, রেমিটেন্স এবং রিজার্ভ ঘুরে দাঁড়ালেও জ্বালানি সংকট এখনও দুশ্চিন্তার বিষয়। এক প্রশ্নের জবাবে ফরাসউদ্দিন জানান, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক হওয়া ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য দায়ী। তার স্ত্রী, পুত্র, কন্যা তারা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কি কারণ আছে? করা হচ্ছে, এবং এটা ভালো ফল দেবে না। এটা ব্যাংকের প্রতি যে কনফিডেন্স, এটা ইরোডেড হয়ে যাবে। এই জন্য এই ফোরামের মাধ্যমে আমি সদাশয় সরকারকে খুব জোরসোরেভাবে বলছি যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দটা খুব অল্পের মধ্যে সীমিত রাখতে হবে। ওই যে 10-15 জন কুলাঙ্গার বললাম, তাদের মধ্যে রাখতে হবে। তাদের এই যে সম্পদ জব্দ করাই এনাফ নয়, জব্দ করে এটা সরকারের খাতায় নিয়ে আসতে হবে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা জানিয়েছেন, গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে তৎপর রয়েছে একটি গোষ্ঠী। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গোষ্ঠীটি খুব বেশি সুবিধা করতে পারছে না। পূজা মণ্ডপে নিরাপত্তা সুরক্ষা অ্যাপ ব্যবহার করা নিয়ে রাজধানীতে এনটিএমসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, এবারে এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয়, গুজব ঠেকাতেও কার্যকরী ভূমিকা রাখা যাবে। আনসার থেকে শুরু করে পূজায় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। সরকার চাইলে জাতীয় নির্বাচনেও এনটিএমসি অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও জানান মহাপরিচালক। তবে সম্প্রতি বিভিন্ন অডিও ফাঁস নিয়ে এনটিএমসির সম্পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আরো 2 দিন বাকি আছে, এবং 2 দিনের মধ্যে যদি কেউ চায় ফেসবুকে বা ইউটিউবে পূজা সংক্রান্ত কোনো গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করতে পারে কিনা, পারে। তবে 31,576টা পূজা মণ্ডপে আমার লোক ওখানে হাজির আছে। সুতরাং কেউ যদি বলে যে ওই পূজা মণ্ডপে এটা হয়েছে, কোরআন শরীফ পড়ানো হয়েছে, ওই পূজা মণ্ডপে প্রতিমার হাত কেটে দেওয়া হয়েছে, অথবা ওখানে পাগল ঢুকে একটা অযৌক্তিক কাজ করেছে, সেটা ফ্যাক্ট চেক করতে আমার 1 মিনিট লাগছে। হাঁসের খামারে বাচ্চা উৎপাদনে সনাতনী এক পদ্ধতি যেন আশীর্বাদ হয়ে উঠেছে নেত্রকোনার কুঠুরিকোনা গ্রামের জন্য। গ্রামটির 1.5 শতাধিক পরিবার স্বাবলম্বী হয়েছে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। কুঠুরিকোনায় তাদের কাজকে আরও প্রসারিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনার মদন উপজেলার প্রত্যন্ত এক গ্রাম কুঠুরিকোনা।
হাওরপাড়ের এই গ্রামে প্রতিটি বাড়িতেই এখন হাঁসের খামার। দেশের মানুষ যখন কর্মসংস্থানের খোঁজে শহরমুখী হচ্ছে, তখন গ্রামটির 150টিরও বেশি পরিবার আজ স্বাবলম্বী হয়েছে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। সাধারণ কাঁচা ঘর বা টিনের চালার ভেতরে সাজানো ডিম, তার পাশে হারিকেনের আলো আর তুষ দিয়ে তৈরি উষ্ণ পরিবেশ। এভাবেই প্রতিদিন জন্ম নিচ্ছে লাখ লাখ হাঁসের বাচ্চা। এই গ্রাম থেকে বছরে গড়ে 3 কোটি হাঁসের বাচ্চা বিক্রি হয়, যার দাম প্রায় 120 কোটি টাকা। কুটুরিকোনা গ্রামের মানুষ আমাদের হাওড় অঞ্চলের জন্য বিশাল একটা আয়ের নজির স্থাপন করেছে। ডিম কোনটা নষ্ট কোনটা ভালো এগুলো আমরা দেখি, মানে নষ্টগুলো ফালাই দিই আর ভালোগুলো এখানে থাকে। প্রতিদিন 1000-1500 টাকা পাই। এইভাবে আমিও চলতাছি, আরও হাজার মানুষ চলতাছে। সরকারি সুযোগ সুবিধা বাড়ালে এবং সরকারিভাবে অর্থ সহায়তা পেলে আরও ভালো কিছু করা যেত বলে জানিয়েছেন খামার মালিকরা। খামারিদের কাছ থেকে আমরা ডিম এনে বসিয়ে আপনার প্রতি মাসে 27 দিন 28 দিন পরে বাচ্চা উৎপাদন হয়। উৎপাদন হওয়ার পরবর্তীতে বিভিন্ন দেশে, বিভিন্ন থানাধীন, বিভিন্ন জেলাধীন, বিভিন্ন এলাকাতে আমরা সরবরাহ করে থাকি। আমাদের যদি সরকার স্বল্প মূল্যে আমাদেরকে ঋণ দেয়, তাহলে আমরা সরকারের সাথে পরিজন দিয়ে মানে বাচ্চা উৎপাদন করতে পারবো। বাচ্চা উৎপাদন বা হাঁসের ঘাটতি, মাংসের ঘাটতি পূরণ করতে পারবো এবং আমাদের বাংলাদেশের যে ডিমের যে খাদ্য এটা পূরণ করতে পারবো। এই খামারগুলো কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তাই খামারিদের ব্যবসায় উন্নয়নে ভবিষ্যতে সরকারি সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এই বছরে হয়তো একটা প্রজেক্ট আমরা নিতে চাচ্ছি, যে এখানে হাঁসের বাচ্চাগুলো, অবিকৃত হাঁসের বাচ্চাগুলোকে যেন তারা লসে বিক্রি না করে, তারা যেন কিছুদিন লালন পালন করার পরে আবার বিক্রি করতে পারে। এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এবং হয়তো এই ধরনের একটা শেড আমরা তৈরি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। সুযোগ ও উদ্যোগ থাকলে গ্রামীণ মানুষও পারে একক প্রচেষ্টায় বড় পরিবর্তন আনতে। তাই কুঠুরিকোনার এই হাঁসের বাচ্চার গ্রাম দেশের অন্যান্য অঞ্চলের জন্য হয়ে উঠবে একটি অনুকরণীয় দৃষ্টান্ত, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে ইসলামপুর, যাত্রাবাড়ি, মাধববাড়ি সহ বিভিন্ন মন্দির ঘুরে দেখেন তিনি। কেরানীগঞ্জে হযরতপুর, কলাতিয়া ও তারানগর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, 5 আগস্টের পর রাজনীতিবিদদের মাঝে যে গুণগত পরিবর্তন দরকার 24 জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে ভ্রুণ্ঠিত করার অপতৎপরতায় লিপ্ত। এর আগে তিনি ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বিভিন্ন মন্দিরে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরাত হোসেন। নির্বাচনী ইশতেহার শীর্ষক উপজেলা পর্যায়ে পরামর্শ সভা হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলা পরিষদ হলরুমে এতে বক্তব্য রাখেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এবং প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তৈতুজ্জামান। রাশিয়ায় অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড স্বর্ণপদক অর্জন করা বাংলাদেশি দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড ন্যাশনাল কমিটির পরিচালক শাহপার আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোডম্যাপ সহ সংকটের স্থায়ী সমাধানে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের দাবি। মানুষ নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, বলছে বিএনপি। 5 দফা দাবিতে জামায়াত আর ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি।
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, পাহাড়ে অস্থিরতায় গভীর ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫,১০,০০০। সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে বেশি গুনতে হবে ২৭,০০০ টাকা। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে কুমারী পূজায় ভক্ত পুণ্যার্থীদের ভিড়। পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিহতের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।